নেক্সট ম্যাথ, এটাও খুবই সহজ। একটা রম্বস, রম্বস আগে আঁকি আমরা। রম্বস আকারে একটা পাত আছে এবং এর দুইটা কর্ণ আমরা আঁকি। এ বি সি ডি এবং রম্বসের একটা কোণ দেওয়া আছে 120 ডিগ্রি। তাহলে এটা যেহেতু এটা স্থির কোণ, তাহলে এই কোণটা কত হবে 120, এই কোণটা হবে তাহলে 60। যেহেতু রম্বস এক ধরনের সামান্তরিক এবং সন্নিহিত কোণটার যোগফল কত হবে 180 ডিগ্রি। তাহলে আমরা বুঝে গেলাম যে এই কোণটা হবে 60, এই কোণটা কত হবে 120। এটা তো বুঝলাম। এবার দেখো এই যে কর্ণটা গেছে, কর্ণগুলো কি করছে বলতো, সমকোণে সমদ্বিখণ্ডিত করে না। এবং এই যে কোণটা 120, এটাকে কি করে বলতো, সমান দুই ভাগে ভাগ করতে। এই কোণটা হবে 60, এই কোণটা কত হবে 60। যদি এই কোণটা 120 হইতে, এখন এই কোণটাকে দেখো তো কত আছে, মানে সূক্ষ্মকোণ না। এই কোণটা কত 60, তাহলে 60কে দুই ভাগে ভাগ করবে, তাহলে এই কোণটা কত হবে 30, এই কোণটা হবে 30। আর এটা হচ্ছে আমাদের স্থূল কোণ। বাকি কোণটা 120 দুই ভাগে ভাগ করছে আমাদের এই কর্ণটা, তাহলে এই কোণটা হবে আমাদের 60, এই কোণটা হবে 60। তাহলে আমরা কোণগুলো পেয়ে গেলাম যে এটা হচ্ছে আমাদের 60 কোণ আর এটা হচ্ছে আমাদের 30। কেন, এই যে পুরো কোণটা আমাদের 120 আর এই যে পুরো কোণটা আমাদের 60। তাহলে আমরা এই যে এখানে ও আছে, ও বিন্দুতে আমরা কি করব, লম্ব টানতেছি। ডাব্লু খাড়া নিচের দিকে ক্রিয়া করতেছে। আর এই কোণটা যদি 60 হয় বলো তো, এটা 90 ডিগ্রি, তাহলে এই কোণটা কত হবে 30, আর এটা 30 হলে এই কোণটা কত হবে 30। আর এই কোণটা যদি 30 ডিগ্রি হয়, তাহলে আমরা কি বলতে পারি, এই কোণটা হবে 60, আর এই কোণটা 60 হলে এই কোণটা বিপরীত কোণ 60। তাহলে আমরা এখান থেকে এই কথাগুলো বলতে পারি, এটা হচ্ছে 30, এটা 30 হলে এটাও কত হবে 30, আর এটা হচ্ছে 60, এটা যদি 60 হয় তাহলে এই কোণটা কত হবে 60। আর পি আর কিউ বরাবর, মানে বলগুলা ও থেকে কর্ণ বরাবর ক্রিয়া করতেছে, তার মানে ওডি বরাবর হচ্ছে পি বলটা আর ওসি বরাবর হচ্ছে কিউ বলটা ক্রিয়ারত। পি গ্রেটার দেন কিউ হলে প্রমাণ করতে বলছে এটা। সো আমরা যেটা করবো লামি ইউজ করবো, খুবই সহজ। পি আর কিউ এর মধ্যে শুধুমাত্র লামি ইউজ করবো। যখন পি নেব, পি বাদ কিউ আর এর মধ্যবর্তী কোণ, তাহলে এই যে কিউ আর এই যে ডাব্লিউ, কিউ আর ডাব্লিউর মধ্যবর্তী কোণ, এই কোণটা হচ্ছে আমাদের 60 ডিগ্রি, পুরা কোণটা হচ্ছে 120 180, তাহলে এই কোণটা কত হচ্ছে আমাদের 120 ডিগ্রি। তাহলে আমরা নিচে দেবো সাইন 120। ডাব্লিউ নেওয়া শেষ, ডাব্লিউ আর কিউ এর মধ্যবর্তী কোণ। এবার হচ্ছে আমরা নিব কি কিউ। সো কিউ হচ্ছে বাদ পি আর ডাব্লিউ এর মধ্যবর্তী কোণ, এই কোণটা না দেখো। আর পুরা কোণটা কি, পুরা কোণটা হচ্ছে 180 ডিগ্রি, আর এই কোণটা আমাদের অ্যাঙ্গেল দেওয়া আছে 30 ডিগ্রি। তাহলে আমাদের বাকি কোণটা কত হবে বলো তো, 180 থেকে 30 বাদ মানে 150 ডিগ্রি। নিচে হবে 150। আচ্ছা, সাইন 120 মানে হচ্ছে √3/2, সাইন 150 মানে হচ্ছে হাফ, এই টু কাটা, আর যদি গুণ করে দাও √3 কিউ, বর্গ করো পি স্কোয়ার সমান 3 কিউ স্কোয়ার। এটাই প্রমাণ করতে বলছি। নেক্সট ম্যাথ, এটাও খুবই ইম্পর্টেন্ট ম্যাথ। এটা হচ্ছে বইটা আসছে 20-21 সেশনে। তো চিত্রটাই বুঝতে হবে আগে। দেখো প্রশ্ন কি বলছে, যে 5 কেজি ওজনের দুইটা দোলনা আছে এখানে আর এখানে, চেনের মাধ্যমে সংযুক্ত করা আছে, এবং প্রত্যেকটা দোলনায় কি দুজন বালক আছে, দুজন বালক দুটা দোলনায় বসে আছে এবং টান টান অবস্থায় আছে, সম্পূর্ণ সিস্টেমটা সাম্যাবস্থায় আছে। তাহলে চিত্রে দেখানো মতো কোণ তৈরি করলে 40 কেজি ওজনের দ্বিতীয় বালকটার ওজন কত, মানে প্রথম বালকটার ওজন যদি 40 কেজি হয় তো দ্বিতীয় বালকটার ওজন কত। তাহলে এটার যে ওজন সেটা দেওয়া আছে 40 কেজি, এটার ওজন ডাবল, এটা বের করতে হবে। আমাদের চিত্রটা আগে বুঝতে হবে। আমি চিত্রটা জুম করে এখানেই ভালো করে আঁকে দিই, দেখো চিত্রটা। তাহলে এইখানে একটা বালক আছে, এই বালকের যে ওজন সেটা কি, হারা নিচে দিয়ে ক্রিয়া করতেছে, এটা কত, ওজনটা কত দেওয়া আছে 40। আচ্ছা, শুধু 40 না, দেখো এই যে দোলনা, দোলনার আবার নিজের ওজন আছে 5 কেজি, তাহলে নিচে 40 প্লাস দোলনা নিজের ওজন 5, মোট কত হবে 45। সো আমরা এখানে আগে বলগুলো অ্যানালাইসিস করি। তাহলে এই কোণটা এখানে আমাদের কি পাচ্ছি আমরা
40+5 এটা। আর এই রেখা বরাবর এদিকে আমাদের টান বল T1, আর এখানেও তাহলে টান বল T1 জোড়া জোড়া কাজ করে। এদিকে হচ্ছে আমাদের টান বল T2, এদিকে টান বল T2, আর এখানে হচ্ছে আমাদের T3, এদিকে হচ্ছে T3। আচ্ছা, টান বলগুলো নিচ্ছি, এখন হচ্ছে আমাদের অ্যাঙ্গেলগুলো জানা লাগবে। সেই অ্যাঙ্গেলগুলো জানার জন্য আমি এটা একটু মুছে দিই, যাতে অ্যাঙ্গেলগুলো আমরা ঠিক মতো বুঝতে পারি। দেখো, অ্যাঙ্গেলগুলো আমাদের বুঝতে হবে। আমরা এখানে একটা আনুভূমিক রেখা কল্পনা করি। তো আনুভূমিক রেখা যদি কল্পনা করি, যে এই রেখাটা, এই কোণটা যদি 45 ডিগ্রি হয়, তাহলে আমাদের এই রেখাটা অবশ্যই 45 ডিগ্রি হবে। এই কোণটা আনুভূমিকের সাথে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করবে, মানে এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। এই কোণটা যদি 45 ডিগ্রি হয়, তাহলে বলো তো পুরো কোণটা কত হবে? 135 ডিগ্রি হবে। কেন? এই আনুভূমিক রেখার সাথে এটা তো 90, আর এটা হচ্ছে 45, মোট যোগ করে 135। তাহলে এই কোণটা আমরা পেয়ে গেলাম, সেটা হচ্ছে 135 ডিগ্রি। আচ্ছা, এবার এই কোণটা বের করো। এই কোণটা কীভাবে বের করবা? আচ্ছা, এটা হচ্ছে 90 ডিগ্রি, আর এটা হচ্ছে 20 ডিগ্রি। 90 আর 20 মানে কত? 110 ডিগ্রি। সো এই কোণটা হবে আমাদের কত? 110 ডিগ্রি। তাহলে বাকি কোণটা আমরা বের করতে পারবো না 360 থেকে বাদ দিয়ে। সো 135 আর 110 যোগ করো 245। 245 থেকে 360 বাদ দাও, কত পাচ্ছ? 115। তাহলে বাকি কোণটা আমরা বের করতে পারবো 115 ডিগ্রি। এবার সেকেন্ড বালকের জন্য আমাদের বের করতে হবে। সেকেন্ড বালকটা এখানে আছে, ওজন খাড়া নিচের দিকে ডাব্লু। শুধু ডাব্লু না, এর সাথে কি 5 কেজি ওজনের দোলনারও নিজের ওজন আছে না, নিজস্ব ওজন। তাহলে এখানে যে আমাদের খাড়া নিচের দিকে বল ক্রিয়া করতেছে, সেটা কি বলতো? W+5। আচ্ছা, এরপরে আমাদের এখানে অ্যাঙ্গেলগুলো দেখতে হবে। অ্যাঙ্গেলগুলো কোনটা কত কত? আচ্ছা, এই অ্যাঙ্গেলটা কত দেওয়া আছে বলো তো? 20 ডিগ্রি দেওয়া আছে না? তাহলে এটা যদি 20 ডিগ্রি হয়, তাহলে এই বাকি কোণটা কত হবে? 70 ডিগ্রি হবে না? যেহেতু এটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি, এটা 90, এটা 70, আর এটা হবে কত? 20। তাহলে আমরা এই কোণটাও পেয়ে গেছি। এই কোণটা কত হবে? 70 ডিগ্রি। এবার এই কোণটা বের করতে হবে। তাহলে এখানে চিন্তা করো, এখানে আমরা আনুভূমিক রেখা টানলাম, এই কোণটা হচ্ছে 60। তাহলে এই কোণটা কত? এই কোণটা কত হবে? 30 হবে না? পুরো কোণ, যেহেতু এই কোণটা 90। তাহলে এই কোণটা হচ্ছে 30, আর এটা তো 90 ডিগ্রি। তাহলে পুরো কোণটা হচ্ছে আমাদের কত? 120 ডিগ্রি। তাহলে আমাদের পুরো কোণটাও আমরা পেয়ে গেলাম, সেটা হচ্ছে 120 ডিগ্রি। তাহলে বাইরের কোণটা কত হবে? বাইরের কোণটা হবে 120 আর 70 যোগ করো 190, 360 থেকে বাদ দাও, তাহলে ওটা হচ্ছে 170। হয়ে গেল, সবগুলো কোণ হয়ে গেছে। এখন এত হয়ে গেছে, দেখো জাস্ট আমরা T1 T2 গুলো দিয়ে দিই। T1 T2 T1 আর T3 বের করে আমাদের কোনো লাভ নেই, আমরা T2টা বের করবো। কারণ T2 বলো তো, T2 দেখো, প্রথম বালক দ্বিতীয় বালক দুইটার মাঝখানে আছে, দুইটার মাঝখানে কমন। তো আমরা কি করব? প্রথম বালকের 45 কেজি থেকে T2 মানটা বের করবো, ওটা দ্বিতীয় বালকের বসাই দিয়ে আমরা দ্বিতীয় বালকের ডাব্লুটা বের করবো। তো আমরা প্রথম বালকের জন্য লাম ইউজ করবো, দেন দ্বিতীয় বালকের জন্য আবার লাম ইউজ করবো। প্রথম বালকের জন্য ইউজিং লাম ইউজ করে আমরা কি বলতে পারি? যখন, আচ্ছা, দুইটা বল, একটা হচ্ছে 40+5 মানে 45 একটা বল, আর একটা বল কি T2, যেটা আমরা বের করবো। 40+5 মানে হচ্ছে এটা যখন নিব তখন এটা বাদ, 45 বাদ, তখন T1 আর T2 এর মধ্যবর্তী কোণ, সেটা হচ্ছে কত? 115 ডিগ্রি। এই যে এই কোণটা 115 ডিগ্রি, নিচে হবে 115। T2 যখন নেব, T2 নিব, T2টা বাদ, T1 এবং W এর মধ্যবর্তী কোণ মানে 45 আর T1 এর মধ্যবর্তী কোণ, সেটা হচ্ছে 135 ডিগ্রি। 135 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা T2 মানটা বের করতে পারবো না? কত হবে? 45 ডিভাইডেড বাই সাইন
115 গুণন সাইন 135। এই মানটা আমরা ক্যালকুলেটর বের করে আবার দ্বিতীয় বালকের জন্য যেটা ইকুয়েশন নেবো ওখানে বসাই দেবো। দ্বিতীয় বালকের জন্য ইউজিং লামি ফর্মুলা ইউজ করে আমরা কি বলতে পারি, দ্বিতীয় বালকের জন্য T2, আরেকটা হচ্ছে 5+W। যখন T2 নেব, T2 বাদ 5+W আর T3 মধ্যবর্তী কোণ সেটা হচ্ছে 120 ডিগ্রি। সো এখানে নিচে হবে সাইন 120 ডিগ্রি। 5+W যখন নেব তখন T2 আর T3 মধ্যবর্তী কোণ সেটা হচ্ছে 170 ডিগ্রি। 170 ডিগ্রি। T2 মানটা এখানে বসাই দিবা, যে 45 ডিভাইডেড বাই সাইন 115 গুণন আবার সাইন 120 গুণন আবার সাইন 135 প্লাস টু 5+W ডিভাইডেড বাই সাইন 170। সেখান থেকে জাস্ট সিম্পলি ডাব্লু মানটা বের করবো। পরবর্তীতে যদি বের করি 45 ডিভাইডেড বাই সাইন 115 সাইন 120 গুণন সাইন 135 ইকুয়ালস টু 5+X ডিভাইডেড বাই সাইন 170। এখান থেকে যদি সিম্পলি ডাব্লু মানটা বের করো তাহলে ডাব্লু মানটা পেয়ে যাবে, আচ্ছা 2.0398 এত কেজি ওয়েট। নেক্সট ম্যাথ, এটাও খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ, এটা তো তোমরা বলতে পারবো না, এটা কিতাবে আছে আর কি। এটা রুয়েটে আসছিল। দেখো, আনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণে হেলানো একটা মসৃণ তলের উপর 50 কেজি ভরের একটা বস্তু আছে। সেটা আগে আঁকি চিত্রে। এটা হচ্ছে আনুভূমিক একটা হেলানো তল, যেটা হচ্ছে আমাদের 60 ডিগ্রি কোণ তৈরি করতেছে, এবং এখানে একটা বস্তু আছে যেটার ওজন খাড়া নিচে দিয়ে ক্রিয়া করতেছে, এবং ওজনের মান কত, 50 কেজি ওয়েট। আচ্ছা, বলগুলো অ্যানালাইসিস করো। ডাব্লু ক্রিয়া করতেছে, আর কি ক্রিয়া করতেছে, এই তলের সাথে অবিলম্ব প্রতিক্রিয়া বল ক্রিয়া করতেছে, প্রতিক্রিয়া বল। এবং এটা যদি আলফা হয়, এই কোণটা কত হয়, আলফা মানে 60, এই কোণটা 60 হলে এই কোণটাও 60 হবে। আচ্ছা, এখন যদি বস্তুটা তুমি কী করো, শুধুমাত্র এখানে রেখে দাও, তাহলে দুইটা বল আছে ডাব্লু আর আর, তাহলে বস্তুটা কী হবে, তার ওজনের জন্য ডাব্লু সাইন আলফার জন্য নিচে দিয়ে গড়ায় পড়বে না যদি ফ্রিকশন না থাকে। এখানে থাকলে কিন্তু এখানে স্থির থাকবে না, নিচে দিয়ে গড়ায় পড়বে। তো আরেকটা বল লাগবে অবশ্যই, এটা হইতে পারে ভূমির সমান্তরাল হইতে পারে, তলের সমান্তরাল বা তলের দিকে হইতে পারে, অথবা যে কোনো উপরের দিকেও হইতে পারে। তো আমাদের কী করতে হবে, মেনলি এটাকে একটা বল দিয়ে আমাদের স্থির রাখতে হবে। তো এখানে বলে দিছে যে তলের পাততের সাথে 20 মিটার দূরে অনুভূমিকের সাথে একটা ব্লোয়ার দিয়ে অনুভূমিকের সাথে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে সরাসরি বায়ু চালনা করে ওটা স্থির রাখা হয়েছে। তার মানে এই যে এখানে ধরো সি পয়েন্ট, এই সি পয়েন্ট থেকে 20 মিটার দূরে একটা পয়েন্ট আছে ডি পয়েন্ট, এখান থেকে তুমি কি দিচ্ছ, ফু দিচ্ছ, অনবরত ফু দিচ্ছ। সো নিচের থেকে তুমি কাইন্ড অফ ব্লোয়ার দিয়ে বায়ু চালনা করতেছো বা বাতাস দিচ্ছ। বাতাস দেওয়ার কারণে এই বলের কারণে, ধরো পি বল, এই পি বলের কারণে এটা কি আছে, স্থির আছে। এই যে পি বল, আর বল আর ডাব্লু বল, এর কারণে বস্তুটা স্থির আছে। তাহলে চিত্রটা আঁকি। ধরো হচ্ছে পারদের সাথে 20 মিটার দূরে একটা পয়েন্ট, ওইখান থেকে এটা। এখন বলো এই কোণটা কত হবে, 45 ডিগ্রি, এবং দৈর্ঘ্যটা হচ্ছে দেওয়া আছে আনুভূমিক পারদেশ থেকে 20 মিটার দূরে, তাহলে এটা হচ্ছে 20 মিটার। তাহলে এখান থেকে বলো আমরা কি বলতে পারি, এই কোণটা যদি 60 ডিগ্রি হয়, তাহলে এই যে বহিস্থ কোণটা কত হবে বলো তো, 120 ডিগ্রি। আর এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজের জন্য এটা যদি 120 হয়, এটা যদি 45 হয়, তাহলে বাকি কোণটা, এই কোণটা ছোট কোণটা কত হবে বলো তো, 15 ডিগ্রি হবে না? এই যে ছোট্ট কোণটা, এই ছোট কোণটা ফেল করতে হবে 15 ডিগ্রি। তাহলে এইটা যদি 15 ডিগ্রি হয়, তাহলে আমাদের বলো তো এই কোণটা,
এই কোণটা 15 ডিগ্রি হবে না, বিপরীত কোণ। আচ্ছা এই কোণটা যদি আমাদের 15 ডিগ্রি হয় তাহলে এই যে এটা কী হবে, 15 ডিগ্রি হবে। তাহলে আমরা 15 ডিগ্রি পেয়ে গেলাম। এবং যে বলটা দিচ্ছে ধরলাম সেটা বলের মান হচ্ছে পি, এবং বা যে চাপটা দিচ্ছে আর কি, সেই পি মানের বল বা চাপের পরিমাণটা বের করতে হবে। আচ্ছা এবার আমরা কীভাবে করতে পারি, তুমি উপাংশ দিয়ে করতে পারো, খুবই সহজ। আমরা যেহেতু বস্তুটা স্থির আছে তাহলে লামি দিয়ে করতে পারো বা উপাংশ দিয়ে করতে পারো। আমি উপাংশ দিয়ে করে দিই, দেখো সে ডাব্লু, ডাব্লু এর এই বরাবর উপাংশ কত হবে, তো ডাব্লু কস 60, এই বরাবর উপাংশ কত হবে, ডাব্লু সাইন 60। আচ্ছা তাহলে আমরা এই কাজটা আগে করি। এই বরাবর উপাংশ হবে ডাব্লু কস 60, আর এই বরাবর উপাংশ ডাব্লু সাইন 60। এবার পি মানের বল, এটাকেও ইয়া করো, উপাংশে বিভক্ত করো, পি মানের বল। তাহলে পিটাকে যদি আমরা এই বরাবর মানে ইয়া করি, এটা হচ্ছে 15 ডিগ্রি, উপাংশে বিভক্ত হবে, তাহলে এটা হবে পি কস 15 ডিগ্রি। তাহলে এই বরাবর কত হবে, এই বরাবর পি সাইন 15 ডিগ্রি। সো এই কাজটাই করবো এখানে, যে এই বরাবর হচ্ছে পি কস 15 আর নিচ বরাবর হচ্ছে পি সাইন 15। তাহলে যেহেতু স্থির আছে তাহলে এই দুটো বলের সমষ্টি আর এর সমান হবে, আর পি কস 15 এটা হচ্ছে ডাব্লু সাইন 60 এর সমান হবে। তাহলে আমরা মান বের করবো, যেহেতু আমরা জাস্ট কী করি, আমরা এই বরাবর মানে এই রেখা বরাবর এটাকে উপাংশে বিভক্ত করি। তাহলে আমরা কি বলতে পারি, পি কস 15 এটা কিসের সমান হবে, ডাব্লু সাইন 60। তাহলে ডাব্লু সাইন 60 ডিভাইডেড বাই কস 15। ডাব্লু এর মানটা বসাই দাও, কত মান, 50 কেজি ওয়েট, 50 গুণন সাইন 60 ডিভাইডেড বাই কস 15। এখান থেকে যদি বের করো তাহলে পি এর মানটা চলে আসবে 50 সাইন 60 ডিভাইডেড বাই কস 15। মানটা পাবে তুমি 44.83 কেজি ওয়েট। নেক্সট ম্যাথ, এবি এবং এসি মসৃণ তলদ্বয় আনুভূমিক তলের সাথে যথাক্রমে অ্যালফা ও বিটা কোণে হেলানো। তাহলে দুটো তল আছে, এবি আর এসি। এটা হচ্ছে আমাদের এ বিন্দু, এটা হচ্ছে এবি, হচ্ছে এসি, একটা হচ্ছে আলফা, একটা হচ্ছে বিটা কোণে হেলানো। হেলানো ভালো কথা। এখন এ বিন্দুর খাড়ার উপরে একটি মসৃণ কপিকল আছে, তাহলে এ বিন্দুর উপরে একটা কি আছে, এখানে একটা কপিকল আছে, কপিকল আছে যেটা তাহলে মসৃণ আছে, তাহলে অবশ্যই টান বল কি হবে, সমান হবে। সুতার দুই প্রান্তে ডাব্লু এবং 2W ওজনে দুটা বস্তু এবি এবং এসি তলের উপর বসানো আছে। এবি তলের উপর যে মানে বলটা আছে সেটা মানে যে ভরটা আছে সেটা হচ্ছে ডাব্লু, এসি তলের উপর যে বল মানে ভরটা আছে সেটা হচ্ছে 2W। এবং উপর থেকে কি হয়েছে বলতো, এখানে একটা কপিকল দিয়ে দিচ্ছে। তাহলে আমরা চিত্রটা একটু আঁকি, এখানে আমাদের কপিকল, আর এখানে আমাদের এই পয়েন্টটা, এখানে পয়েন্টটা, এটা আমরা যোগ করে দিলাম, আর এই বিন্দু থেকে খাড়া নিচের দিকে, ডাব্লু নিচের দিকে, 2W নিচের দিকে, এটা হচ্ছে ডাব্লু, এটা হচ্ছে 2W। আর বলছে এই যে এই কোণটা, এই কোণটা হচ্ছে এখানে হচ্ছে বিটা, আর এই কোণটা সেটা হচ্ছে আলফা। অর্থাৎ মানে যথাক্রমে কি বিটা আর আলফা কোণ তৈরি করে। এবি তলে হচ্ছে এটা বিটা কোণ তৈরি করে, আর অপর যে এসি তলে ওটা আলফা কোণ তৈরি করে। সো আমরা জাস্ট এবি তলের জন্য চিন্তা করি, এবি তল, এবি তলে আমরা হিসাব করি। আচ্ছা এবি তলে কি হিসাব করবো, বলগুলোকে অ্যানালাইসিস করো, কি বল আছে। এবি তলের যে প্রতিক্রিয়া বল সেটা কি এবি তলের সাথে লম্ব বরাবর, এটা এটা ধরলাম আর, আর
বিসি তলের যে প্রতিক্রিয়া বল সেটা হচ্ছে বিসি তলের সাথে লম্ব বরাবর, ধরলাম এস। এবং যেহেতু মসৃণ তল, তাহলে টান বল কি হবে বলতো, দুইটা সমান হবে। তাহলে এ বি তলে তিনটা বল আছে, দেখো টি আর ডাব্লিউ। বিসি তলেও এসি তলেও তিনটা বল আছে, টি এস টু ডাব্লিউ। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি দেখো তো, আমরা শুধুমাত্র টি আর ডাব্লিউ নিয়ে কাজ করবো। এবি তলে টি আর ডাব্লিউ, এটার মধ্যে যদি লাম ইউজ করি, আমরা কি বলতে পারি, আচ্ছা টি যখন নেব, টি বাদ আমাদের কি লাগবে, অ্যাঙ্গেলটা আর এবং ডাব্লিউ এর মধ্যবর্তী কোণ। তাহলে বলো, এই কোণটা যদি আলফা হয়, এই কোণটা যদি আলফা হয়, তাহলে এই কোণটা কত হবে, অবশ্যই আলফাই হবে। আর আমাদের লাগবে এই কোণটা, এই কোণটা আমরা কীভাবে বের করবো, পুরা কোণটা হচ্ছে 180°, আর এই যে এই কোণটা হচ্ছে আলফা, যদি বাদ দাও তাহলে কী পাচ্ছ, এটা 180 মাইনাস আলফা। যখন টি নেবা নিচে হবে সাইন 180 মাইনাস আলফা, 180 মাইনাস আলফা। এবার ডাব্লু যখন নিবা, ডাব্লু বাদ টি আর আর এর মধ্যবর্তী কোণ, সেটা হচ্ছে এই যে এই কোণটা। এই কোণটা কীভাবে বের করবা, দেখো আর হচ্ছে তলের সাথে লম্ব বরাবর, তাহলে এই কোণটা হচ্ছে 90, আর এই কোণটা হচ্ছে বিটা। তাহলে এই যে বাকি কোণটা, এই বাকি কোণটা কত হবে বলো তো, 90 মাইনাস বিটা হবে না, তাহলে এই কোণটা হবে সাইন 90 মাইনাস বিটা। এখান থেকে আমরা কি বলতে পারি, ডাব্লু বাই টি এর মান বের করো, তাহলে বের করো সাইন 90 মাইনাস বিটা, এটাকে কস বিটা হয়ে যাবে, উপরে যাবে সাইন 180 মাইনাস আলফা, এটা সাইন আলফা হয়ে যাবে। 1 নম্বর ইকুয়েশন। এবার বলো তো এসি তলে, এটা দেখি বলো কি হবে, পার্থক্যটা কি হবে বলো তো। এসি তলে দেখো ডাব্লুটা হয়ে গেছে 2W, টিটা টি আছে এবং আলফার জায়গায় হয়ে গেছে বিটা, আর বিটার জায়গায় হয়ে গেছে আলফা। আমরা চেঞ্জ কই পাবো বলো তো, দেখে দেখি বলো অনুরূপভাবে। আমরা, তোমরা অবশ্যই ম্যাথ পড়াশোনা করবা, ডাব্লুর জায়গায় হয়ে যাবে 2W, আর টি এর জায়গায় টি, এটা আমি জাস্ট এই যে এটা দেখে বলতেছি। আর কস বিটা হয়ে যাবে কস আলফা, সাইন আলফা হয়ে যাবে সাইন বিটা। অনুরূপভাবে করে দেখবা, এটাই আসবে। এখন যেহেতু 2 আছে, আমরা কি করতে পারি, এই 2টাকে আমরা এই পাশে ভাগ করে দিতে পারি। তাহলে দেখো আমরা 1 আর 2 নাম্বারতে কি বলতে পারি, এটাও ডাব্লু বাই টি, এটাও ডাব্লু বাই টি, তাহলে দুইটা সমান বলতে পারি না, 1 ও 2 নাম হতে পারে। বাই যে কস বিটা ডিভাইডেড বাই সাইন আলফা সমান হবে কস আলফা ডিভাইড বাই 2 সাইন বিটা। আর গুণ করে দাও, 2 সাইন বিটা কস বিটা সমান হবে সাইন আলফা কস আলফা। আচ্ছা, আমরা দুই পাশে আরো 2 দ্বারা গুণ করি যাতে সাইন 2 আলফা সূত্র হয়। তাহলে দেখো 2 সাইন বিটা কস বিটা, এটাকে লিখবো কস 2 বিটা, সরি সাইন 2 বিটা, সাইন 2 বিটা, সামনে একটা 2 আছে, 2 সাইন আলফা কস আলফা, এটাকে লিখবো সাইন 2 আলফা। এটাই প্রমাণ করতে বলছি। নেক্সট ম্যাথ, আণবিকের সাথে আলফা কোণে আনত একটা মসৃণ সমতলের উপর বস্তু উলম্বের সাথে গামা কোণ নত একটা রশি দ্বারা সুস্থিত আছে। তলের নতি বিটা হলে আর গামা কোণ অপরিবর্তিত থাকলে রশির টান দ্বিগুণ হয়। ফার্স্ট কেসটা আঁকি আগে, সেকেন্ড কেসটা ওই দেখে বলতে পারবো। আলফা বিন্দুটা, আর নিচের দিকে ডাব্লু প্রতিক্রিয়া বল, আর এটাকে আমরা একটু বর্ধিত করে দিই, এটা তাহলে এই মানটা দিয়ে দিই, হচ্ছে ডাব্লু, এটা আলফা হলে এটাও আলফা হবে, এটা হচ্ছে প্রতিক্রিয়া বল আর, আর এটা যদি আলফা হয় বলতে এই কোণটাও আলফা হবে না, বিপরীত কোণ। আচ্ছা, এবার আরেকটা বল কি আছে, আণবিকের সাথে আলফা কোণের নত একটি বস্তু উলম্বের সাথে গামা কোণের নত একটা রশি দ্বারা সুস্থিত আছে। তাহলে উপরে একটা রশি আছে, সেটা উলম্বের সাথে গামা কোণ তৈরি করতেছে, তাহলে এই কোণটা হবে গামা, গামা কোণের নত একটা রশি দ্বারা টান
উপর থেকে টানতেছে আর কি, মানে টি বলে। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি দেখো তো। আচ্ছা, এটা একটু চিত্র সমান্তরাল মনে হচ্ছে, সমান্তরাল কিন্তু না, এরকম। এই কোণটা হচ্ছে গামা। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি, টি আর ডাব্লু নিয়ে কাজ করবো, যেহেতু আর নিয়ে কোনো কাজ করা নাই। আমরা ডাব্লু আর টি ইউজিং লামি, যখন ডাব্লু নিব, ডাব্লু বাদ আর আর টি এর মধ্যবর্তী কোণ, আর আর টি এর মধ্যবর্তী কোণ কত বলো তো, পুরো কোণটা না, আলফা প্লাস গামা, সেখানে হবে সাইন আলফা প্লাস গামা। আর যখন টি নেব তখন টি বাদ আর আর ডাব্লু এর মধ্যবর্তী কোণ, এই কোণটা তো দেখে আসছে, কত আসছে, পাই মাইনাস আলফা আসলাম। এই যে পুরো কোণটা হচ্ছে পাই, আর এই কোণটা হচ্ছে আলফা, পাই মাইনাস আলফা। আমরা এখান থেকে কি বলতে পারি বলো তো, ডাব্লু বাই টি সমান কত হবে, সাইন আলফা প্লাস গামা ডিভাইড বাই সাইন পাই মাইনাস আলফাকে সাইন আলফা দেখা যায়, এটা 1 নম্বর ইকুয়েশন। এবার বলো তো সেকেন্ড কেসের জন্য আমরা কি হবে, পার্থক্যটা কী হবে বলো তো। সেকেন্ড কেস দেখো, চেঞ্জটা হয়েছে কি কি, তলের নতি বিটা, মানে বিটা মানে আলফার জায়গায় বিটা হয়ে গেছে, যেখানে আলফা ছিল ওই জায়গায় আমরা বিটা লিখবো। আর কি চেঞ্জ হয়েছে, গামা অপরিবর্তিত, মানে গামাটা ঠিকই আছে, টান দ্বিগুণ হয়, মানে যেখানে টি ছিল সেই জায়গায় আমরা টু টি লিখবো। তাহলে বলো এটা দেখে দেখে লাভ বলো, ডাব্লু আগে যা ছিল তাই আছে, টিটা হয়ে গেছে টু টি, সাইন আলফার জায়গায় আমরা লিখবো বিটা, যেহেতু নতিটা আমরা বিটা হয়ে গেছে। চিত্র আঁকলাম না, দেখে দেখে বলতে পারো মন রূপটাকে। তোমরা কিন্তু পরীক্ষায় কিন্তু হলে অবশ্যই করবা এটা, আমি জাস্ট এটা দেখে বলতেছি। সাইন আলফা জায়গায় করবা সাইন বিটা। এখন বলো ডাব্লু বাই টি আছে না এখানেও, আমরা কি করি, এই টুটা পাশে গুণ করে দিই, এটা 2 নম্বর ইকুয়েশন। তাহলে 1 আর 2 হতে পাই, এটাও ডাব্লু বাই টি, এটাও ডাব্লু বাই টি, তাহলে অবশ্যই এই দুটো সমান হইতে হবে। তাহলে আমরা কি করি, 1 ও 2 না হতে পাই, কি বলতে পারি, সাইন আলফা প্লাস গামা ডিভাইডেড বাই সাইন আলফা সমান হবে 2 সাইন বিটা প্লাস গামা ডিভাইডেড বাই সাইন বিটা। তাহলে এখানে কি হচ্ছে, সাইন আলফা প্লাস গামা, এটাকে আমরা সাইন এ প্লাস বি সূত্র ভাঙাই দিব, সাইন আলফা কস গামা প্লাস কস আলফা সাইন গামা ডিভাইডেড বাই আবার সাইন আলফা, 2 ইন্টু সাইন বিটা কস গামা প্লাস 2 ইন্টু কস বিটা সাইন গামা ডিভাইডেড বাই আবার সাইন বিটা। আচ্ছা, এখানে কি হবে বলো তো, সাইন আলফা কাটা থাকবে হচ্ছে কস গামা, আর এখানে হচ্ছে কস বাই সাইন মানে হচ্ছে কট আলফা সাইন গামা ইকুয়ালস টু 2। এটা হচ্ছে দেখো সাইন বিটা এটা কাটা, সাইন বিটা কাটা যাবে না, সাইন বিটা কাটা যাবে, থাকবে হচ্ছে কি কস গামা, এখানে থাকবে হচ্ছে গামা প্লাস কস বিটা সাইন বিটা, কস বাই সাইন মানে হচ্ছে কট, 2 কট বিটা সাইন গামা। আচ্ছা দেখো প্রমাণে কি আছে, প্রমাণে দেখো সবগুলো কট, সবগুলো কটে নিয়ে যেতে হবে। হ্যাঁ কট আছে, এখানেও আছে, এখানে নাই, এখানে নাই, এখানে নাই, এগুলোকে সরাইতে হবে। কীভাবে সরাইতে হবে, আচ্ছা আমরা কট চাই না, কট আলফা বা কট গামা যেটাই বলি, কট মানে কি কস বাই সাইন, আমাদের কস বাই সাইন লাগবে, অর্থাৎ সাইন দ্বারা ভাগ করতে হবে। তাহলে দেখো এখানে সাইন গামা দ্বারা আমরা ভাগ করবো, তাহলে এখানেও সাইন গামা দ্বারা ভাগ করবো, সাইন গামা, তাহলে আমরা কী করবো, সাইন গামা দ্বারা ভাগ করবো, সাইন গামা, এখানে হচ্ছে সাইন গামা দ্বারা ভাগ করবো, এই সাইন গামা কাটা, সাইন গামা কাটা, থাকবে কি কস বাই সাইন মানে হচ্ছে কট গামা প্লাস কট আলফা সমান হবে 2 কট
গামা প্লাস 2 কট বিটা। কট গামার মান বের করো, কত হবে? কট আলফা মাইনাস 2 কট বিটা। এটাই প্রমাণ করতে বলছে, দেখো কট গামা সমান কট আলফা মাইনাস 2 কট বিটা। আচ্ছা নেক্সট ম্যাথ, এটাও খুবই সহজ। লম্বিক তলে 10 কেজি ওজনের একটা বস্তুকে 5 কেজি ওজনের একটা আনুভূমিক বল এবং আনুভূমিক সাথে 60 ডিগ্রি কোণে এফ এবং এফ এর সাথে লম্ব বরাবর আর বল দিয়ে সমাবস্থায় রাখা আছে। তাহলে একটা লম্বিক তল মানে হচ্ছে একটা তল, এই তলের উপর তল, এই তলের উপর একটা বস্তু আছে, এই বস্তুটার ওজন খাড়া নিচে দিয়ে ক্রিয়া করতেছে, আর এটার সাথে কি করছে আনুভূমিক একটা বল দিছে 5 কেজি, এই বরাবর একটা 5 কেজি বল দিছে, 5 কেজির সাথে 60 ডিগ্রি কোণে এফ বল দিছে, আর এফ বলের সাথে আবার 90 ডিগ্রি কোণে আরেকটা বল দিছে, এই বলের সাথে আর বল দিছে। তাহলে আমরা বলগুলা লিখি। সো এটা হচ্ছে 5, এটা হচ্ছে কত 10, এটা হবে এফ, এটা হচ্ছে আর, এই কোণটা বলা আছে 60, এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে আমরা এখান থেকে কি কি বলতে পারি দেখো তো। আচ্ছা একটা হইতে পারে তুমি উপাংশ দিয়ে করতে পারো, কি হচ্ছে লম্বাংশ দিয়ে করতে পারো, আমি উপাংশ দিয়ে করে দিচ্ছি। আচ্ছা উপাংশ দিয়ে যদি করি তাহলে কি হবে বলো তো, এটা হচ্ছে 90, এটা হচ্ছে 60, তাহলে পুরো কোণটা কত 150, তাহলে এই কোণটা কত হবে 30 হবে না? এই কোণটা আমরা পেয়ে গেছি 30 যদি হয় তাহলে আমরা এই কোণটা মুছে দিতে পারি। আমরা কি করব, উলম্ব আনুভূমিক বরাবর উপাংশে বিভক্ত করব। এখন দেখো আমরা এফ আর আর কে বিভক্ত করব, তাহলে এফ এই কোণটা 60, তাহলে এই বরাবর এফ এর উপাংশ কত হবে এফ cos 60, আর উলম্ব বরাবর হবে এফ sin 60, তাহলে এই বরাবর হবে এফ cos 60, উপর বরাবর হবে এফ sin 60। আচ্ছা এফ কে উপাংশে বিভাজন করা শেষ, এবার হচ্ছে আর, এই কোণটা হচ্ছে 30, এই বরাবর উপাংশ কত হবে আর cos 30, আর উলম্ব বরাবর হবে আর sin 30। তাহলে আমরা এই বরাবর উপাংশ করবো আর cos 30, এই বরাবর উপাংশ করবো আর sin 30। তাহলে আমরা দুইটা লাইন লিখতে পারি, একটা হচ্ছে উলম্ব বরাবর যত বল এরা সবগুলো কি হবে সমান হবে, সমান বিপরীতমুখী যাতে ক্যান্সেল আউট করে, আনুভূমিক বরাবর যত বল এরা কি হবে সমান এবং বিপরীতমুখী, তাহলে এরা কি করবে পরস্পর ক্যান্সেল আউট করবে, তখনই বস্তুটা স্থির থাকবে। তাহলে আমরা ফার্স্টে উলম্ব বরাবর চিন্তা করি, অর্থাৎ এফ sin 60 প্লাস আর sin 30, এটা 10 এর সমান হবে, sin 60 প্লাস আর sin 30 এটা কত হবে 10 এর সমান হবে। sin 60 মানে হচ্ছে √3/2, মানগুলো বসাই দিই, এটা মানে হচ্ছে হাফ 10, 2 দ্বারা গুণ করে দাও, √3f প্লাস আর সমান হবে 20। আচ্ছা 20টা যদি এই পাশে নিয়ে আসো তাহলে -20 = 0, তখন একটা প্রমাণ হয়ে গেছে। সেকেন্ডটা, এবার যদি আনুভূমিক ভর চিন্তা করো যে 5 প্লাস এফ cos 60 এটা কিসের সমান হবে আর cos 30 সমান হবে, তাহলে 5 প্লাস এফ cos 60 এটা সমান হবে আর cos 30 এর সমান। মানটা বসা দাও, এফ প্লাস মানে 5 প্লাস এফ cos 60 মানে হচ্ছে হাফ, তাই f/2, আর cos 30 মানে হচ্ছে √3/2, 2 দ্বারা গুণ করলে 10 প্লাস এফ = 3r, এক পাশে যদি নাও এফ মাইনাস √3r প্লাস 10 = 0, এটা আর একটা প্রমাণ। নেক্সট ম্যাথ, এটাও খুবই সুন্দর একটা ম্যাথ। একটা ভারী সুষম রডের এক প্রান্তে একটা মসৃণ খাড়া দেওয়ালে আছে। আমরা আগে দেওয়ালটা আঁকি, চিত্রটা বুঝতে হবে, চিত্র বুঝলেই সব বুঝে পাবে। দেওয়ালের উপর একটা ভারী সুষম রড আছে, তো একটা আনুভূমিক রেখাটা নিই, এটা হচ্ছে আনুভূমিক রেখা, এখানে একটা রড,
এক প্রান্ত একটা মসৃণ খাড়া দেওয়ালে আছে। সো আমরা এই অংশটা মুছে দিই একটু। আচ্ছা, এবার দেখো, এবং মসৃণ খাড়া দেওয়ালা আছে এবং অপর প্রান্ত দেওয়াল আসে থিটা কোণে মতো আছে। অপর প্রান্ত, তাহলে অপর প্রান্তটা কোন দিকে আছে? নিচের দিকে অবশ্যই। তাহলে অপর প্রান্তটা এই যে এখান থেকে থিটা কোণের মতো আছে। এই যে কোণটা, এই কোণটা হচ্ছে থিটা। থিটা কোণে যদি নত থাকে এবং একটি মসৃণ সমতলে আছে এবং রডটি সাম্যাবস্থায় থাকলে ভূমির সাথে রডের নতিকোণ আলফা হলে প্রমাণ করো যে এটা। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ভূমি। এই যে ভূমি, ভূমির সাথে এই যে রডটা আছে এটা হচ্ছে আলফা কোণের মতো, এই কোণটা হচ্ছে আলফা। আচ্ছা, এখন এইখানে যে রডটা দেওয়ালের কাইন্ড অফ ঠেস দেওয়া আছে, তাহলে এখানে কি হবে? এই যে বিন্দুতে আছে সেই বিন্দুতে প্রতিক্রিয়া বল কি হবে? ওই তলের লম্ব বরাবর আর, আর এই বরাবর আছে। তাহলে আমরা আর এর চিত্রটা আঁকি এটা এই বরাবর হবে। আচ্ছা, এই বরাবর হচ্ছে আমাদের আর, এবং এই যে একটা দৈর্ঘ্য ধরো, এটা হচ্ছে কথার মতো এ বি, এটা ধরো সি, আর এটা যদি যোগ করে দাও তাহলে এটা ধরো ডি। তাহলে এই যে এবি রডের দৈর্ঘ্য আছে, মানে একটা রড আছে, এবি দৈর্ঘ্যের একটা রড আছে, এই রডের ভর কেন্দ্র কোথায় বলো তো? এবি রডের ঠিক মধ্যবিন্দুতে, এবং মধ্যবিন্দু থেকে খাড়া নিচের দিকে ডাব্লিউ ওজনের কাজ করবে। তো আমাদের যেটা ওজন সেটা করবে এবি এর মধ্যবিন্দু থেকে খাড়া নিচের দিকে। এটা ক্রিয়া করতেছে। আরেকটা কি আছে বলো তো? আচ্ছা, রড এই আণবিক তলে আছে না? এই ক্ষেত্রে আণবিক তলে আবার আণবিক তলের প্রতিক্রিয়া বল আছে না? ওটাকে ধরলাম এস। এটা কি হবে? আণবিক তলের সাথে লম্ব হবে? হবে না। এই মাত্রাগুলোর ক্ষেত্রে মনে রাখতে হবে আমাদের আণবিক তলের প্রতিক্রিয়া বল এটা তলের সাথে সর্বদা লম্ব হয় না আর কি। সেখানে এস এর মান র্যান্ডম একটা দিকে হবে, র্যান্ডম পয়েন্টটা কোন দিকে হবে সেটা ডিপেন্ড করবে এই যে ডাব্লিউ আর আর এর উপর। এখন দেখো, ডাব্লিউ আর আর লব্ধির ক্রিয়াবিন্দু কোনটা হবে? আমরা যদি ডাব্লিউকে পিছনে বর্ধিত করলে যে বিন্দুতে ছেদ করতেছে, ধরলাম এটা হচ্ছে ই পয়েন্ট, যে বিন্দুতে ছেদ করতেছে ওই সেম বিন্দু দিয়ে আমাদের এ থেকে যে প্রতিক্রিয়া বল এস, সেই এস ওই বিন্দু দিয়ে যাবে। তো আমাদের এস বিন্দুটা কোন বিন্দুগামী? সেটা হবে সর্বদা ই বিন্দুগামী। তাহলে এটা হচ্ছে এস, আর এই যে এই বরাবর সেটা হচ্ছে আমাদের ডাব্লিউ। তাহলে আমরা কিন্তু বলগুলা পেয়ে গেলাম যে এই যে নিচের দিকে ডাব্লিউ, এইদিকে হচ্ছে আর, আর এই আণবিক তলের প্রতিক্রিয়া বল সেটা হচ্ছে এস এইদিকে। তাহলে আমরা এখান থেকে কি করতে পারি? দেখো, আমরা এখানে লম্ব টানলাম এ থেকে এই দৈর্ঘ্যের উপর একটা লম্ব টানলে আমরা কি হবে দেখো তো? এই কোণটা যদি আলফা হয়, তাহলে বলতো এই কোণটা যদি আলফা হয় তাহলে এই কোণটা কি হবে? আলফা হবে না? এই কোণটা যদি আলফা হয় তাহলে এই কোণটা কি হবে? আলফা হবে। এবং এই যে ত্রিভুজ আছে, দেখো চতুর্ভুজ আর কি, এই চতুর্ভুজে এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, এই কোণটা 90 ডিগ্রি, তাহলে এই কোণটা যদি থিটা হয় তাহলে এই কোণটা কত হবে? পাই মাইনাস থিটা। এটা যদি পাই মাইনাস থিটা হয় তাহলে এই কোণটা কত হবে? থিটা। তাহলে আমরা অ্যাঙ্গেলগুলো কিন্তু পেয়ে গেলাম যে এই কোণটা হচ্ছে আমাদের থিটা, এই কোণটা কত হচ্ছে? আলফা। আচ্ছা, এবার আমরা ধরলাম এটা হচ্ছে এফ। এবার দেখো, আমাদের যে বিই আর ইএফ, এটা কি হবে বলতো? হাফ ইন্টু এফ বি বা বিএফ হবে না? কেন বলতো? এই যে বিএফ, এটার অর্ধেক হবে এফই অথবা ইবি। কেন? কারণ আমাদের যে এবি রডের ঠিক মধ্যবিন্দু দিয়ে এটা গেছে, মধ্যবিন্দুতে যদি যায় তাহলে এই যে এই সোজা বরাবর যে আমরা একটা রেখাটা নিই সেটা কি করবে? বিএফকে সমান দুই ভাগে ভাগ করবে, অর্থাৎ ইএফ এবং ইবিকে সমান দুই ভাগে ভাগ করবে, এটা বলতে পারি। আচ্ছা, আমরা ত্রিভুজ এ ই ত্রিভুজ এ ই এফ এ
আমরা যদি ট্যান থিটা অ্যাপ্লাই করি, ট্যান থিটা কত হবে? আচ্ছা, লম্ব হচ্ছে কত? এ এফ ডিভাইডেড বাই ই এফ। আর ই এফকে কী বলা যায় বলতো? ই এফকে হাফ ইন্টু এফ বি। আমরা এই মানগুলো বসাই দিই, হাফ ইন্টু এফ বি, এটা বলতে পারি। বি এফ হাফটা উপরে গেলে 2 যাবে, 2 ইন্টু এ এফ ডিভাইডেড বাই এফ বি, সেটা হচ্ছে ট্যান থিটার ভ্যালু। আচ্ছা, এ এফ ডিভাইডেড বাই এফ বি, এটা আবার কি দেখো তো? এ এফ ডিভাইডেড বাই এফ বি, এটা দেখো তো, এই যে বড় ত্রিভুজ এ এফ বি এতে ট্যান আলফা না? ট্যান আলফা, ট্যান আলফা মান কত এখান থেকে বলো তো? এ এফ ডিভাইডেড বাই এফ বি, তাহলে এটা হচ্ছে ট্যান আলফা, 2 ট্যান আলফা, আর এটা হচ্ছে ট্যান থিটা। প্রমাণিত, দেখছো? খুবই সুন্দর একটা। নেক্সট ম্যাথ, এটাও সেম টাইপেরই একটা ম্যাথ। তো চিত্রটা আঁকি, চিত্রটা আঁকলে বুঝতে পারবা। ধরো আনুভূমিক তল, আর এটা হচ্ছে আমাদের দেওয়ালটা। এখানে হচ্ছে কি ডাব্লু ওজনের একটা সুষম দণ্ড, একটা কবজা চতুর্দিকে অবাধ ঘুরতে সক্ষম। এর এক প্রান্ত একটা মসৃণ দেওয়ালে ঠেস দেওয়া আছে। তাহলে মসৃণ দেওয়ালে ঠেস দেওয়া আছে, ধরলাম এটা হচ্ছে পয়েন্ট, এই পয়েন্ট থেকে এখানে হচ্ছে ঠেস দেওয়া আছে। যদি রন্ধ্রটা আনুভূমিকের সাথে থিটা কোণ তৈরি করে, তাহলে এই কোণটা হচ্ছে থিটা, তাহলে প্রমাণ করো যে কবজার যে প্রতিক্রিয়া বল সেটা হবে এত। আচ্ছা, কবজার প্রতিক্রিয়া বল এটা অত বুঝলাম। আমরা এখানে আবার চিত্র আঁকবো। ধরো এটা হচ্ছে আমাদের এ বি সি, তাই এসি এর যে মধ্যবিন্দু, ধরো এটা হচ্ছে কথার কথা ডি, ডি থেকে আমাদের কি করবে? আগের আগের মতোই কিন্তু ডি থেকে খাড়া নিচের দিকে আমাদের ডাব্লু ক্রিয়া করবে। আর সি বিন্দুতে লম্ব প্রতিক্রিয়া বল সেটা হচ্ছে আর, সেটা হচ্ছে এ বির সমান্তরাল হবে। তাহলে বলতো ডাব্লু এবং আর এর যে লব্ধির ক্রিয়া বন্ধু আমরা কিভাবে পাবো? ডাব্লুটাকে পিছনে বর্ধিত করবো, যে বিন্দু সেট করবে ওটাই হবে লব্ধির ক্রিয়া বন্ধু। ওইখান থেকে আমাদের ভেক্টরটা স্টার্ট হয়েছে এটা। আমরা কি করবো? ডাব্লুটাকে পিছনে বর্ধিত করবো, যে বিন্দুতে সেট করবে, ধরো এটা হচ্ছে এ বি সি, এটা হচ্ছে ডি, এটা হচ্ছে ই, ই বিন্দু সেট করছে। তাহলে আমাদের যে অপর প্রতিক্রিয়া বলটা আছে মানে এস, এসও কী হবে বলো তো? এ বিন্দু থেকে সেম ই বিন্দুগামী হবে। আচ্ছা, তাহলে আমরা এস পেয়ে গেলাম, আর এটা হচ্ছে আমাদের ডাব্লু। তাহলে এই কোণটা আমরা বলবো কত? এই কোণটা হচ্ছে আলফা, এই পুরো কোণটা হচ্ছে, বড় কোণটা হচ্ছে আলফা। আচ্ছা, আমরা এখান থেকে তাহলে কি বলতে পারি? দেখো, আমরা দুইটা ত্রিভুজ নিব এবং দুইটা ত্রিভুজ নিয়ে আমাদের কাজ করতে হবে। আচ্ছা, এই পাদবিন্দুটা, এটাকে ধরলাম আমরা ই, এটা হচ্ছে এফ। ট্যান থিটা, ট্যান থিটার সময় আমরা কি বলতে পারি দেখো তো? এখানেও আমাদের কি আসবে? ট্যান থিটা এবং ট্যান আলফা একটা সম্পর্ক আসবে। ট্যান থিটা, ট্যান থিটার সমান হচ্ছে ছোট্ট ত্রিভুজ নিয়ে কাজ করে, এই যে ছোট্ট একটা ত্রিভুজ। ছোট্ট ত্রিভুজটার নাম কি হবে বলতো? ত্রিভুজ এ ডি এফ। ছোট্ট ত্রিভুজ ট্যান থিটা সমান কত হবে? লম্ব মানে হচ্ছে ডি এফ ডিভাইডেড বাই অতিভুজ মানে হচ্ছে লম্ব বাই ভূমি আর কি, এফ। এবং এখানেও বলো তো, এই যে ডি এফ আর ডিই এই দুইটা সমান হবে, এবং এটা হবে ই এফ এর অর্ধেক হবে না? ই এফ এর অর্ধেক হবে, কারণ আমাদের এই যে ডি বিন্দুটা ঠিকই মধ্যবিন্দুতে অবস্থিত, মানে এসি এর মধ্যবিন্দু। এটা আমরা পাইলাম, তাহলে এখানে বসায় দাও ডি এফ এর ভ্যালু হাফ ইন্টু ই এফ ডিভাইডেড বাই এফ ট্যান থিটা, হাফ ইন্টু ই এফ ডিভাইড বাই এফ। আবার কি দেখো তো? ই এফ ডিভাইড বাই এফ, তাহলে ই এফ ডিভাইড বাই এফ, এটা কি বলতো? ট্যান আলফা না? এই যে ট্যান আলফা, ট্যান আলফা আমরা এখানে বলতে পারি ই এফ ডিভাইডেড বাই এফ। মানগুলো বসা দাও, ট্যান আলফা, তাহলে ট্যান আলফার মান কত হবে? 2 ট্যান থিটা আসবে। আলফার মান কত হবে? ট্যান ইনভার্স 2 ট্যান থিটা। এটাই দেখো প্রমাণ করতে বলছি, একটা প্রমাণ হয়ে গেছে, আরেকটা প্রমাণ চাইছে
প্রতিক্রিয়া বল, কবজার প্রতিক্রিয়া বল মানে এস এর মান চাইছে। আচ্ছা এস এর মান আমরা কিভাবে বের করব? আমরা ত্রিভুজ নিয়ে কাজ করতে পারি না? যেহেতু বলবাহু ত্রিভুজ আমরা অ্যাপ্লাই করতে পারি কিভাবে? এই যে এস, এটা হচ্ছে এই বরাবর কাজ করতেছে, আর সেটা হচ্ছে এই বরাবর, আর আমাদের যেটা ডাব্লু সেটা হচ্ছে এই বরাবর। তো আমরা ত্রিভুজ এ ই এফ, এ এফ এ বলবাহু ত্রিভুজের বিপরীত সূত্র অ্যাপ্লাই করব। তো আমরা যখন এস নিব, এস কোন অক্ষ বরাবর কাজ করতেছে? আমাদের এই যে এই বরাবর এস, আর ডাব্লু হচ্ছে এই বরাবর, আর আর হচ্ছে আমাদের এই বরাবর। যখন এস নিব তখন নিচে হবে এ ই, আর যখন ডাব্লু নিব তখন কত হবে? ই এফ। তাহলে এস এর মান কত হবে? ডাব্লু ইন্টু এ ই ডিভাইড বাই ই এফ। সেটাকে আমরা এভাবে লিখতে পারি না, রুট ওভার এ স্কোয়ার ডিভাইড বাই ই এফ স্কোয়ার, যদি প্রমাণের রুট আছে। আচ্ছা এ ই স্কোয়ার এটাকে আমরা কি লিখতে পারি? দেখো ওখানে এ ই স্কোয়ারটাকে আমরা কি লিখতে পারি? এ ই হোল স্কোয়ার মানে এটা অতিভুজ না, অতিভুজ। এটাকে আমরা কি লিখতে পারি? এফ স্কোয়ার প্লাস ই এফ স্কোয়ার, এফ স্কোয়ার প্লাস ই এফ স্কোয়ার ডিভাইডেড বাই ই এফ স্কোয়ার ডাব্লু, म्हणून এফ স্কোয়ার ডিভাইড বাই ই এফ স্কোয়ার, তাহলে এফ বাই ই এফ হোল স্কোয়ার প্লাস ই এফ বাই ই এফ স্কোয়ার কাটাকাটি করে 1। আচ্ছা দেখো এফ বাই এফ আবার কি? আমরা এখান থেকে ট্যান আলফার মান পাইছি, তাহলে কড আলফার মান কত হবে বলো তো? কড আলফার মান উল্টা হবে না, এফ বাই এফ। তাহলে এটা কিছুই না, এটা হচ্ছে আমাদের কড আলফার মানটা, ডাব্লু ইন্টু কড স্কোয়ার আলফা প্লাস 1। প্রমাণ কিন্তু হয়ে গেছে, কিন্তু একটু বাকি আছে, জাস্ট থিটা আছে, তোমার আসছে আলফা। তাহলে আলফা আর থিটার একটু সম্পর্ক একটু আমরা দেখলাম না, যে ট্যান টু আলফা সমান টু ট্যান থিটা। ট্যান ট্যান আলফা সমান টু ট্যান থিটা আর কি, সরি, ট্যান আলফা সমান টু ট্যান থিটা। আচ্ছা আমরা এখান থেকে যদি উল্টাই লিখি, আমরা ট্যান থিটাকে লিখবো 1 বাই কট থিটা, আর ট্যান আলফা লিখবো 1 বাই কট আলফা। তাহলে আমরা কট আলফা সমান কি লিখতে পারি? হাফ কট থিটা লিখতে পারি না? এবং কট আলফার মানটা যদি এখানে বসায় দাও তাহলে কি পাবা? ডাব্লু ইন্টু হাফ কট থিটা হোল স্কোয়ার প্লাস 1, তাহলে হাফ এর বর্গ 1/4 কট স্কোয়ার থিটা প্লাস 1। তো এইটা হচ্ছে আমাদের এস, প্রতিক্রিয়া বল এস এর ভ্যালু। সো এটাই দেখো প্রমাণ করতে বলছিল। তো এই ছিল আমাদের 8.2। সো থ্যাংক ইউ সবাইকে যারা এই পর্যন্ত দেখছো। আল্লাহ হাফেজ সবাইকে।